অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থেকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায় স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজকের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ, নীরব এই ঘাতক থেকে বাঁচতে করণীয়। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফেরদৌস উর রহমান। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। উচ্চ রক্তচাপ এক নীরব ঘাতক। নীরব ঘাতক আসলে কেন বলা হয় উচ্চ রক্তচাপকে? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে। নীরব ঘাতক এই কথাটা আসলে আপনার কথার মধ্যেই লুকিয়ে আছে। যেমন আমি যদি জানি যে আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে, সে আমাকে অ্যাটাক করবে, এটা তো আমি জেনে যাচ্ছি। কিন্তু আমার পেছন থেকে যদি কেউ এসে আমাকে আঘাত করে, তাহলে কিন্তু আমি বুঝতে পারছি না যে আসলে কে করছে। এই যে পেছন থেকে আঘাত করে দেয়া, এটাই হচ্ছে তার নীরবতা। আমরা যেমন একটা অসুখ ধরেন যে কোনো ইনফেকশাস ডিজিজ, জ্বর কাশি এগুলো হলো, প্রথম আস্তে আস্তে শুরু হয় এবং রুগী আস্তে আস্তে খারাপ হতে থাকে। এক পর্যায়ে গিয়ে রুগী হয়তো বেশি খারাপ হয়ে যায়। তেমনই উচ্চ রক্তচাপ, এর অনেকেই আছে যে উচ্চ রক্তচাপে ভুগছেন, কিন্তু সে কিন্তু জানেই না যে তার উচ্চ রক্তচাপ আছে। সে হয়তো তার আগে রোগটা ধরাই পড়েনি, কখনো প্রেশার মেপে দেখেনি। এই যে বেশি প্রেশার থাকছে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় থাকার জন্য তার ভেতরের অনেকগুলি ক্ষতি হয়ে যাচ্ছে, যেটা সেই রুগী কিন্তু জানছে না। এই যে না জানা, গোপনে গোপনে হয়ে যাওয়া, এটাই হচ্ছে নীরবতা, এবং এই জন্যই বলা হয় নীরব ঘাতক। আচ্ছা, তাহলে উচ্চ রক্তচাপ বিষয়টা আসলে কি, মানে সবাই যেন বুঝতে পারে, একটু সেভাবে জানতে চাই। আমরা সবাই জানি যে মানুষের স্বাভাবিক যে রক্তচাপ অ্যাডাল্টদের ইউজুয়ালি আমরা বলি 120/80 নিচে। 120/80 নিচে। আমাদের অনেকেই কিন্তু জানে যে 120/80 নর্মাল প্রেশার, নট লাইক দ্যাট, যে এটা নিচে থাকলেই ভালো। তবে তার যদি কোনো লক্ষণ না থাকে, এখন যদি কারো হয়ে যায় অনেক বেশি কম কিন্তু মাথা ঘোরাচ্ছে, সেটা কিন্তু আবার তার জন্য স্বাভাবিক না। অর্থাৎ একটা লোয়ার ব্লাড প্রেশার, যেটা একটা মানুষ সে সহ্য করতে পারতেছে, সর্বনিম্ন প্রেশারটা, এটাই হচ্ছে তার স্বাভাবিক। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কোন পর্যায়ে গেলে বলবো যে এটা হচ্ছে মানে ঝুঁকিপূর্ণ, মানে এটা তখন আমরা উচ্চ রক্তচাপ বলবো? এটা আসলে রক্তচাপকে আমরা চিকিৎসকরা স্টেজে ভাগ করি। একটা হচ্ছে আপনার সাধারণ রক্তচাপ, যেটাকে আমি বললাম যে লেস দেন 120/80। আরেকটা ভাগ আছে যাদেরকে বলা হয় যে কিছুটা উচ্চ, মানে এলিভেটেড ব্লাড প্রেশার। সেটা হচ্ছে আপনার 120 থেকে 129 পর্যন্ত। আবার নিচে ডায়াস্টোলিকটা হচ্ছে আপনার লেস দেন 80। কিন্তু স্টেজ 1 যদি বলি, তখন কিন্তু আপনার ব্লাড প্রেশারটা হতে হবে আপনার 130 থেকে 139-এর মধ্যে, এবং ডায়াস্টোলিক হয়ে যাবে আপনার তখন 90। মানে এরকমভাবে আমরা ভাগ করি, আমাদের ডাক্তারি চিকিৎসকদের ভাগ করা হয়। কারো যদি খুব বেশি হয়ে যায়, হাইপারটেনসিভ ক্রাইসিস বলি আমরা, ধরেন যে কারো যদি ব্লাড প্রেশার 180 সিস্টোলিক আর ডায়াস্টোলিক যদি 120-এর উপরে চলে যায়, তখন আবার আমরা কিন্তু একে খুবই গুরুত্ব দিয়ে চিন্তা করি এবং তাকে কিন্তু ইমিডিয়েট ব্যবস্থা নিতে হয়, যে তাকে বলি আমরা হাইপারটেনসিভ ক্রাইসিস। মানে আমাদের চিকিৎসার জন্য প্রেশারকে বিভিন্নভাবে ভাগ করে নিতে হয়। আচ্ছা, এক্ষেত্রে আমি যদি একটু চিকিৎসার ব্যাপারে তো আসবই, আমি অনেকেরই দেখছি যে সবসময় প্রেশার মাপলেই তার হচ্ছে প্রেশার পাওয়া যায় উপরে 140, নিচে 90, কিংবা উপরে 145, নিচে, মানে সবসময় তার এই ধরনের প্রেশার থাকে। তো এটা কি স্বাভাবিক প্রেশার একজন মানুষের জন্য? এইটা আসলে খুবই জানা দরকার, রুগীদের সবারই জানা দরকার। কারো কারো প্রেশার আছে যে মাঝে মাঝে বেশি পাওয়া যায়। বিশেষ করে ধরেন যে কারো ঘুম হচ্ছে না, কোনো অস্থিরতায় ভুগছে, কোথাও কোনো কাজে যাবে, টেনশানে আছে, এই ধরনের ক্ষেত্রগুলিতে হয়তো সাময়িক অল্প সময়ের জন্য প্রেশারটা বৃদ্ধি পায়। এদেরকে কিন্তু আসলে আমরা সংজ্ঞা অনুযায়ী উচ্চ রক্তচাপ বলবো না। আপনি যেটা বললেন যে সব সময় থাকে, যে 140-এর উপরে থাকছে, নিচেটা 90-এর উপরে থাকছে, ডেফিনেটলি সে সবসময় যদি থাকে, তার কিন্তু উচ্চ রক্তচাপ আছে এবং তাকে কিন্তু চিকিৎসা নিতে হবে। না নিলে চিকিৎসার জন্য যে জটিলতাগুলো হয়ে যায়, তাহলে কিন্তু সেই জিনিসগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা, মানে এটা কখনোই স্বাভাবিক না। এটা অবশ্যই স্বাভাবিক না। আচ্ছা, আমি একটু বলি, মানে কোন বয়সের পর থেকে আসলে
উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়, এটা কি যে কোনো বয়স থেকেই হতে পারে? এটা আসলে যে কোনো বয়স থেকে হতে পারে, তবে সাধারণত আমরা যাকে বলি এসেনশিয়াল হাইপারটেনশন, মানে আপনার কোনো কারণ নেই, অন্য কোনো কারণ নাই, জানা মতে কারণ নাই, সেগুলো সাধারণত একটা অ্যাডাল্ট যারা আছে ইউজুয়ালি 40-র পরেই সাধারণত হয় সাধারণত। কিন্তু কিছু কিছু রোগে আছে যাদের অল্প বয়সেও কিন্তু প্রেশার হতে পারে, যাকে আমরা সাধারণত বলি সেকেন্ডারি হাইপারটেনশন, মানে তার একটা অন্য অসুখের লক্ষণ হিসেবে উচ্চ রক্তচাপ দেখা দিচ্ছে। আমরা অনেক সময় টিনেজদেরও দেখতে পাই, ইভেন মানে হ্যাঁ, 18-19 বছর বাচ্চাদেরও বয়সে হতে পারে, এবং সেটা কিন্তু বাচ্চাদের যেটা হয় বিশেষত আপনার কিডনি প্রবলেমের জন্য, ইউজুয়ালি তাদের কিডনি রোগের আপনার লক্ষণ হিসেবে কিন্তু তখন তাদের বাচ্চাদের এটা হতে পারে। গ্লোমেরুলার নেফ্রাইটিস বলি আমরা, যেটা যে অসুখটা মূলত সেটার জন্য হতে পারে। এছাড়াও আরও কিছু হরমোনজনিত অসুখ আছে বাচ্চাদের বা একটু অল্প বয়সে, তাদের কিন্তু ওই সমস্ত হরমোনজনিত কারণগুলিতে আপনার কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে, এবং এইটাকেই এই গ্রুপটাকে পুরোটাকে আমরা সাধারণত বলি সেকেন্ডারি হাইপারটেনশন। এবং সেকেন্ডারি হাইপারটেনশন যদি কারো ধরা পড়ে তাহলে কিন্তু এই অসুখগুলির, যেই অসুখটার জন্য তার উচ্চ রক্তচাপটা হলো, এটার যদি চিকিৎসা করা যায় ঠিকমতো তাহলে কিন্তু তার এই প্রেশারটা চিরতরেই নির্মূল হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে কি শারীরিক কন্ডিশন, মানে কারো ওজন বেশি হলে কিংবা উচ্চতা, এগুলো কি ম্যাটার করে? ওজন আধিক্য এটা তো আলাদা একটা অসুখ, এবং এটা মানে ব্লাড প্রেশারের সাথে সম্পর্কিত? এটা অবশ্যই সম্পৃক্ত, এবং যেই সমস্ত রোগীদের ওজন আধিক্য থাকে, ওবেসিটি থাকে, তাদের কিন্তু ইনভেরিয়েবলি দেখা যায় যে তাদের ব্লাড প্রেশারটাও বেশি থাকে, এবং তাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য কিন্তু ওজন কমানোটা অতি জরুরি। আচ্ছা, ঝুঁকিপূর্ণ কারা, মানে ঝুঁকির মধ্যে কারা থাকে বেশি? উচ্চ রক্তচাপে যাদের আছে হ্যাঁ, তারা সবাই ঝুঁকিতে। এখন আপনার স্টেজ যদি বলি যে ডায়াবেটিস পেশেন্ট, আমি সেটা আসছি, মানে যাদের শুধুমাত্র উচ্চ রক্তচাপ আছে তারা সবাই ঝুঁকিতে। মানে আপনার উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু এই রক্তচাপের জন্য যেই যেই জটিলতাগুলো হয়, আসলে আমরা এটা কিন্তু আমাদের রোগীদের সবার জানা দরকার যে আমরা এই প্রেশারটাকে চিকিৎসা কেন করব। এটা অনেকেই কিন্তু একটা ভুল ধারণা আছে যে আমি তো ভালোই আছি, আমার তো খারাপ লাগছে না, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের সাধারণ মানুষ যারা আছেন, যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদের খুব গুরুত্ব দিয়ে ভাবা উচিত, জানা উচিত যে আমি এটাকে কেন চিকিৎসা করব। এটা চিকিৎসা করার কারণ হচ্ছে যাতে আমার এই যে উচ্চ রক্তচাপের জন্য যেই ক্ষতিগুলো হয়, কী কী ক্ষতি? বড় বড় ক্ষতি কয়েকটা। একটা হচ্ছে আমার ব্রেইনের রক্ত সরবরাহ কমে যায়, রক্তনালী শুরু হয়ে যায়, কোনো সময় এটাকে ব্রেইন স্ট্রোক করতে পারে। চোখের যে আমাদের রেটিনা আছে সেই রেটিনাটাকে নষ্ট করে দিয়ে আমাদের অন্ধত্ব তৈরি করতে পারে। আমাদের যে হার্ট আছে, হার্ট অতিরিক্ত প্রেশারের চাপে কাজ করতে করতে হার্ট বড় হয়ে যায়, একসময় হার্ট ফেল করে, এবং হার্টের যে রক্তনালীগুলো আছে এই রক্তনালীগুলো ব্লক হয়ে যায়, ব্লক হয়ে গিয়ে আমাদের হার্টের অ্যাটাক করে। আর হচ্ছে আমাদের যে কিডনি আছে, কিডনির যে ছাঁকনিগুলি আছে সেই ছাঁকনিগুলির মধ্যে সরু সরু রক্তনালী আছে। এই উচ্চ রক্তচাপের জন্য এই কিডনির সরু নালীগুলো বন্ধ হয়ে যায় এবং কিডনি নষ্ট হয়ে যায়। কাজে আমাদের এই যে মেজর অর্গান, এই মেজর অর্গানকে এগুলো নষ্ট করে, এগুলি টার্গেট অর্গান বলি আমরা। এই টার্গেট অর্গানগুলো ড্যামেজ করে, যেগুলো মানুষের জীবন ধারণের জন্য, জীবন চালানোর জন্য খুবই জরুরি। সেই জন্যই আমাদের এই উচ্চ রক্তচাপের চিকিৎসা করা জরুরি। আমার ভালো লাগছে, আমি তো খারাপ বোধ করছি না, আমার চিকিৎসা না করলে হবে, এই ধারণাটা যেন আমাদের সাধারণ মানুষ এবং রোগীদের মধ্যে না থাকে। মানে যে কারো যে কোনো সময় উচ্চ রক্তচাপ হতে পারে। আর যারা বলছিলেন যে কারা ঝুঁকিপূর্ণ, যাদের ডায়াবেটিস আছে তার কিন্তু আরেকটা অসুখ যোগ হলো। আচ্ছা, যার আগে থেকেই কিডনিতে প্রবলেম আছে তার আরেকটা অসুখ যোগ হলো। এরকমভাবে যার একাধিক অসুখ আছে তাদের জন্য যতগুলি রোগ যোগ হবে তারা সবাই অতি অতি উচ্চ রক্ত ঝুঁকিতে থাকবে। কাজেই একটা শুধুমাত্র যদি উচ্চ রক্তচাপ থাকে তারা ধরেন যে একটু সামান্য ঝুঁকিতে আছে, যতগুলি অসুখ যোগ হবে, যেমন একটা ডায়াবেটিস যদি থাকে তার কিন্তু ব্লাড প্রেশারের টার্গেটও আমাদের কিন্তু কম। মানে অন্যদের সাধারণ মানুষ যে আর অ্যাডাল্ট মানুষ, ওনার ধরেন ব্লাড প্রেশারের টার্গেট হচ্ছে আমার 140 নিচে থাকলে 130/80 নিচে থাকতেই হলো। কিন্তু যাদের ব্লাড প্রেশারের সাথে কিডনি ডিজিজ আছে অথবা ডায়াবেটিস আছে তাদের কিন্তু ব্লাড প্রেশারের টার্গেটও অন্যদের তুলনায় কম। আচ্ছা, আর কি কি কমপ্লিকেশনস হতে পারে? মানে আপনি যেগুলো বললেন সেগুলো তো শারীরিক বিভিন্ন অর্গানের ক্ষতি হতে পারে। কেউ যদি হঠাৎ করে, আমি ধরি কারে 120 থেকে নিচে 80, হঠাৎ করে উচ্চ রক্তচাপ বেড়ে গেল, সেই মুহূর্তে তার সিমটমগুলো কি হতে পারে?
যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে আসলে পেশেন্টরা তেমন খুব একটা বেশি বুঝতে পারে না, কিন্তু হঠাৎ করে যদি কোনো কারণে রক্তচাপ বৃদ্ধি পায় সেক্ষেত্রে প্রথমত পেশেন্টের অস্বস্তি বোধ করা। হ্যাঁ, এটা প্রেশারের উপর নির্ভর করবে। ধরেন যদি কারো ক্রাইসিসে থাকে, যেটা বলছিলাম যে যদি উপরের ব্লাড প্রেশার 180 নিচে 120-এ থাকে তাহলে ডেফিনেটলি তার কোনো না কোনো লক্ষণ দেখা দিচ্ছে হয়তো তার একটুকু মাথা ঘোরাচ্ছে, একটুকু মাথা ভার লাগছে, ঘাড় ব্যথা করছে, বুকে চাপ অনুভব করতে পারে, কখনো কখনো সে খারাপ লাগার জন্য সোয়েটিংও হতে পারে, এগুলো কিন্তু হয়ে যেতে পারে। কিন্তু যদি এর সাথে অনেক সময় উচ্চ রক্তচাপের জন্য আরও দু একটা জটিলতা তৈরি করে যেগুলো আসলে অ্যাকিউট ইমার্জেন্সি হিসেবে হয়, কখনো কখনো হার্ট ফেলিওর করে, মানে যদি প্রেশার খুব বেশি থাকে হার্ট পাম্প করে আপনার প্রেশারের এগেনস্টে রক্ত সামনের দিকে আগাতে পারে না, যার জন্য কিন্তু হাইপারটেনসিভ হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। কখনো কখনো এমনও হয়, যেটা আসলে খুবই রেয়ার যদিও, আপনার রক্তনালী ভিতরে ফেটে যায়, যেটাকে বলি আমরা আপনার ডিসেকশন, অ্যাওর্টিক ডিসেকশন। উচ্চ রক্তচাপ থাকলে কিন্তু এটাও হতে পারে। এটা খুবই রেয়ার, যদিও রোগীদের সবার জানা জরুরি না, কিন্তু আমরা যারা চিকিৎসক আছি তাদের এই জিনিসগুলো হয়তো খেয়াল রাখতে হবে। কখনো কখনো কিন্তু এমনও হতে পারে যে এই উচ্চ রক্তচাপের জন্য মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে যেতে পারে, কিন্তু যার জন্য বলে না ব্রেইনের রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হয়েছে, এটা কিন্তু অতি উচ্চ রক্তচাপের জন্য হতে পারে। আমি পুরো চিকিৎসার বিষয় নিয়ে কথা বলতে চাই, ওষুধের বিষয় নিয়ে কথা বলতে চাই, তার আগে আমাদের একটি বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা সঙ্গে। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফেরদৌসুর রহমান। আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ, সতর্কতা ও করণীয়, এই বিষয় নিয়ে আলোচনা করছি। চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে অনেকেই ওষুধ খায়, ওষুধ ছেড়ে দেয়, যখন প্রেশার বাড়ে তখন ওষুধ খায়, আবার যখন প্রেশার থাকে না তখন আর ওষুধ খেতে চায় না কিংবা খায় না, ভুলে যায়। এই বিষয়টি কি আসলেই ঠিক? রোগীদের একটা জিনিস আসলে সবসময় খেয়াল রাখতে হবে, উচ্চ রক্তচাপ হয়েছে মানে এটা যদি প্রাইমারি এসেনশিয়াল হাইপারটেনশন হয় তাহলে তার এই চিকিৎসাটা সারা জীবনের জন্য চালিয়ে যেতে হবে। মানে এখানে ব্রেক দেওয়ার খুব একটা বেশি স্কোপ নেই। এর মানে হচ্ছে যদি আপনি ওষুধটা না খায় রুগী, তাহলে কী হবে, তার প্রেশারটা পরের দিনে আবার কিন্তু বাড়বে। যদি খেয়ে প্রেশারটা নর্মাল থাকে তাহলে আমরা যে টার্গেট বললাম যে আমাদের একটা টার্গেট আছে, প্রত্যেকটা রুগীর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের একটা টার্গেট, এখন সেই টার্গেটে যদি থাকে তাহলে তাকে ওষুধ খেয়ে যেতে হবে। অনেকে মনে করে আমি যে ওষুধ খাচ্ছি, প্রেশার মাপলো, মেপে দেখলো যে তার প্রেশার নর্মাল, সেভাবে যে আমি বোধহয় ভালো হয়ে গেছি। আসলে এটা কিন্তু ভালো হওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে তার নিয়ন্ত্রণ। আমরা কিন্তু কিউরেবল ডিজিজ বলি না এটাকে, এটা একটা কন্ট্রোলেবল ডিজিজ। কাজে আপনাকে সারা জীবন কন্ট্রোল করে রাখতে হবে। এখন ওষুধ কয়টা লাগবে সেটা নির্ভর করবে তার রক্তচাপের পরিমাপের উপর। কারো হয়তো একটা ওষুধ অল্প মাত্রায় দিলেই হয়ে যেতে পারে, কিন্তু এমনও রুগী আছে কারো 4টা ওষুধ দিতে হয় প্রেশার কন্ট্রোল করার জন্য, যাদের খুব হাই ব্লাড প্রেশার থাকে। আর ওষুধের কিন্তু একটা ওষুধের মাত্রা, যেমন ধরেন লোসার্টান আমরা যেটা কমনলি ইউজ করি, অথবা এখন আছে আমাদের অলমিসার্টান, তারপরে ক্যান্ডিসার্টান, এই সমস্ত যে ওষুধগুলো আছে এগুলোর কিন্তু ডোজ অনেক। মানে আমরা যেই লোয়েস্ট ডোজ দিয়ে হয়তো শুরু করি, যদি কম থাকে আস্তে আস্তে বাড়াতে থাকি। একটা ওষুধেরই কিন্তু আপনার ডোজ অনেক হাই পর্যন্ত যাওয়া লাগতে পারে। এরপরে যদি না হয় তাহলে কিন্তু আমরা সাধারণত সেকেন্ড একটা ড্রাগ অ্যাড করি, অথবা প্রথমেই কোনো সময় 2টা ড্রাগের কম্বিনেশন দিয়ে শুরু করি যাতে একটা ওষুধের সাইড ইফেক্ট না হয়। কাজে আপনার ওষুধ খেয়ে যদি প্রেশার নর্মাল থাকে তার মানে আমরা হ্যাপি যে তার প্রেশারটা কন্ট্রোল আছে ওষুধ দিয়ে, এবং এই ওষুধটা তাকে নিয়মিত সেবন করতে হবে, গ্রহণ করতে হবে। যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু তার প্রেশারটা আবার সেই আগের জায়গায় চলে যাবে। এবং এই যে রক্তচাপের ফ্ল্যাকচুয়েশন, মানে কখনো বেশি কখনো কম, এটা কিন্তু রোগীর জন্য বেশি খারাপ। এটা কিন্তু আমাদের রোগীদের খুব গুরুত্ব দিয়ে জানা দরকার যে ব্লাড প্রেশারের যদি ফ্ল্যাকচুয়েশন হয়, মানে একবার অতিরিক্ত বেশি আবার কম, এই বাড়া এবং কমা এইটা কিন্তু খুব ভালো না। কারো যদি ধরেন ওষুধ অ্যাডজাস্ট করতেও তো সমস্যা হয় মনে হয়। এটা ওষুধ অ্যাডজাস্টমেন্টের সমস্যা হবে না যদি আপনি নিয়মিত একটা ওষুধ, যে ওষুধটা আপনার চিকিৎসক দিয়েছে সে যদি রেগুলার একই মাত্রায় খেয়ে যায়,
এখন আজকে দেখলো প্রেশার তার 120-80, সে ভাবলো আমার তো নর্মাল আছে, ঠিক আছে আমি ওষুধ একটু কমিয়ে দিই। তো কমিয়ে দিলে কি হবে? কমিয়ে দিলে তো তার আবার সে আগের জায়গায় প্রেশার চলে যাবে। যার জন্য ওষুধের মাত্রা রোগী নিজে ঠিক করা ঠিক হবে না। হ্যাঁ, এমন যদি হয় কখনো যে প্রেশার বেশি কমে গেছে, ধরেন যে কারো 120-80-তে সে ভালো থাকে, কিন্তু তার প্রেশার কমে গেল 100/70 হয়ে গেল, এবং ওই সময় যদি প্রেশার কমে যাওয়ার জন্য তার মাথা ঘোরায়, তার হয়তো দাঁড়ালে খারাপ লাগে, হ্যাঁ, দুর্বল বেশি লাগে, তাহলে বুঝতে হবে হ্যাঁ তার প্রেশারটা হয়তো একটুকু বেশি কমে গেছে। সেই ক্ষেত্রে আপনার মাত্রাটা কমিয়ে দেওয়া লাগতে পারে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে বন্ধও করা লাগতে পারে, কিন্তু এটা বোধহয় আমার রুগীদের ডিসিশন নেওয়া ঠিক হবে না। ইন দ্যাট কেস প্রয়োজনে যদি ধরেন ওষুধটা যে মাত্রায় খাচ্ছে তার হাফ ডোজে খেয়ে দেখতে পারে, এবং পরবর্তীতে তার চিকিৎসকের সাথে পরামর্শ করে ওষুধের মাত্রাটা ঠিক করে নিতে হবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অনেক সময় কিন্তু এমন হয়, আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে পোস্টার লাগানো থাকে যে উচ্চ রক্তচাপ একেবারে নির্মূল হয়ে যাবে, গ্রামে গঞ্জে থাকে ভেষজ ওষুধ। এগুলো কি আসলে ঠিক? মানে মানুষ কি এই ধরনের ট্রিটমেন্ট করে? অনেকেই আমরা লক্ষ্য করি অনেক সময়। আমি কিন্তু একটু আগেই বলেছি যে উচ্চ রক্তচাপ এটা কিন্তু আপনার সারা জীবনের অসুখ, মানে এটা আপনার কিন্তু নির্মূল হবে এইরকম না। হ্যাঁ, কন্ট্রোল থাকবে, ওষুধ দিয়েও কন্ট্রোল থাকতে পারে। আপনি যদি যেটা আমাদের জীবনের লাইফস্টাইল মডিফিকেশন এটাও যদি করে, তাহলেও কিন্তু আমাদের প্রেশার অনেকটাই কমে যায়। যাদের ওজন আছে বেশি, তারা যদি ওজন কমায় তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশার কমে, প্রায় 5 to 7 মিলিমিটার কমে যায়। আচ্ছা, এরকম কাজেই আপনার যদি খাদ্যাভ্যাস পরিবর্তন করেন, আপনার সুস্থ খাবার থাকার জন্য যেই খাবারগুলো আছে, মানে হেলদি ডায়েট, এগুলো যদি গ্রহণ করে, হ্যাঁ, নিয়মিত ব্যায়াম করে, হাঁটাহাঁটি করে, ব্যায়াম করলেও কিন্তু আপনার রেগুলার এক্সারসাইজ যারা করে তাদেরও কিন্তু আপনার প্রেশার অনেকটাই কমে যায়। 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত কিন্তু ব্লাড প্রেশার আপনার নিয়মিত ব্যায়াম, ওজন কমানো, ওইগুলিতেও কমে যায়। টোটাল যদি আমরা সামেশন করি, বেশ ভালো পরিমাণ একটা ওজন আর কি ব্লাড প্রেশার কমানো সম্ভব যদি আমি ফিজিক্যাল এক্সারসাইজ এবং ডায়েটের উপর গুরুত্ব দিই। কাজে ওগুলোও কিন্তু ওষুধ ছাড়াই হচ্ছে। ইন দ্যাট কেস আপনি বলতে পারেন যে হ্যাঁ, উচ্চ রক্তচাপ ওষুধ ছাড়াও কমে। ওষুধ ছাড়া কমে, কিন্তু সেটা কিন্তু আপনার নন ড্রাগ মেজার্স যেগুলো আছে সেগুলো নিয়ে কমছে। এটাও কিন্তু একটা চিকিৎসার অংশ, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে ব্যায়াম, লাইফস্টাইল মডিফিকেশন। যেটা বলছিলেন যে আপনি ইয়ে দিয়ে কমে কিনা, ভেষজ দিয়ে কমে কিনা, আসলে কি প্রাকৃতিক উপাদান অনেক কিছু আছে যেগুলো আছে কিছুটা হয়তো নিয়ন্ত্রণে কাজে লাগে, কিন্তু সেগুলো কিন্তু আর কি গণহারে বলা যাবে না যে আপনার এইটা করে। কারণ আপনাকে জানতে হবে, আজকাল হচ্ছে সায়েন্সের যুগ। আপনার সায়েন্সের যুগে আপনি সায়েন্স দিয়েই চলতে হবে, মানে আপনি জানতে হবে যে আপনি কোনটা ভালো কাজ করছে, কোনটা মন্দ কাজ করছে। যদি আমি জানি যে হ্যাঁ আমার এই খাবারটার মধ্যে এই উপাদানটা আছে যেটা আমার প্রেশার কমাতে সাহায্য করে, আমি সেটা নির্ভয় নিশ্চিন্তে খেতে পারি। কিন্তু আমি জানি না, আন্দাজে খেয়ে নিলাম। এবং প্রত্যেকটা দেখেন আমাদের প্রত্যেকটা ওষুধেরই কিন্তু লেথাল ডোজ নামে একটা শব্দ আছে, মানে আপনি যদি ওষুধটা ওই মাত্রার বেশি খেয়ে ফেলেন তাহলে কিন্তু ওইটা আপনার সাইড ইফেক্ট করবে, এমনকি প্রাণঘাতী করতে পারে, তাই না? আপনারা দেখছেন অনেক সময় যে একটা নির্দিষ্ট খাবার খেয়ে মানুষ মারা যাচ্ছে, অতিরিক্ত খাবার খেয়ে। তো সেই ধরনের ঘটনা যদি ঘটে যায়, তাহলে আপনি প্রেশার কমাতে গিয়ে ওই খাবারটা সে এমন বেশি খেয়ে ফেললো যে তার সে লেথাল ডোজে চলে গেল, তখন কিন্তু রোগীর প্রাণঘাতী ঘটে যেতে পারে। সেটা আপনার সায়েন্টিফিক্যালি খেতে হবে, আপনার যতটুকু মাত্রা, নির্দিষ্ট সময় অনুযায়ী যদি হয় সেগুলো হয়তো কাজে লাগতে পারে। বুঝে শুনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। মানে প্রত্যেকটা জিনিস খুবই ক্লিয়ার করছেন আপনি। একটু খাওয়া দাওয়ার বিষয় নিয়ে আরেকটু আসতে চাই, রেড মিটের বিষয় আসতে চাই। মানে কোন কোন খাবার আসলে উচ্চ রক্তচাপ বাড়িয়ে ফেলে? উচ্চ রক্তচাপ সরাসরি কিন্তু খাবারে আর কি বাড়ায় না, শুধুমাত্র লবণ, যেটা আপনাদের ব্লাড প্রেশারকে ডাইরেক্টলি ইনস্ট্যান্টলি বাড়াতে পারে। যেমন কারো যদি প্রেশার কমে যায়, আমরা বলি কি একটু স্যালাইন খেয়ে নেন, রাইট, তাই না? লবণ জাতীয় খাবারটা একটু বেশি খেয়ে নেন। এটাই আপনার ব্লাডে ঢুকলে প্রেশার নিয়ন্ত্রণের জন্য, মানে প্রেশারকে বাড়ানোর জন্য লবণটা একটা বেশ গুরুত্বপূর্ণ উপাদান। কাজেই লবণ জাতীয় খাবারটা সবসময় প্রেশারকে বৃদ্ধি করে। এই জন্য লবণ জাতীয় খাবারগুলোকে সবাইকেই সবসময়ের জন্য অ্যাভয়েড করতে হবে। তরকারিতে অনেকে লবণ বেশি খায়, অনেকেই কাঁচা লবণ খায়। আচ্ছা, এই শব্দটা নিয়ে অনেকেই বলে যে আমি কাঁচা লবণ খাই না, কি করি, লবণ ভেজে খাই। আচ্ছা, মানে এইটা কিন্তু আমাদের অনেকেই প্রায়ই বলেন, এটা কিন্তু আসলেই ঠিক না। আপনি কাঁচা খান, ভাজা খান, তরকারিতে বেশি খান, সেটাই হলো মূল বিষয়। আপনার গায়ে লবণ ঢুকছে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। কেউ বললো যে আমি আলগা লবণ খাই না, কিন্তু তরকারিতে বাড়িয়ে দিলাম, তাহলে তো হলো না। মানে আপনার টোটাল লবণ তো বডিতে ঢুকেই যাচ্ছে। একদমই। সেই জন্য
টোটাল লবণের পরিমাণ কমাতে হবে, যেটা আমরা আমাদের সায়েন্সের ভাষায় বলি ডেইলি 5 গ্রামের নিচে, আর যদি রোগীদের ভাষায় বলি আপনি ছোট চা চামচের 1 চামচের কম এটা খেতে হবে। এর চেয়ে বেশি লবণ সারাদিনে খাওয়া যাবে না। হ্যাঁ, এর ব্যতিক্রম আছে। ধরেন যারা বাইরে কাজ করে, রোদে কাজ করে, যাদের প্রচুর ঘাম হয়, রিক্সা চালক বা আর কি যারা খুব হেভি ওয়ার্কার, যাদের প্রচুর সোয়েটিং হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এইটা একটুকু বাদ যাবে। কারণ কি তাদের কিন্তু গা থেকে অনেক পরিমাণে পানি এবং লবণ বের হয়ে যায়। কাজে তারা যদি আবার বেশি লবণ ডাইটিং করে তাহলে কিন্তু তাদের জন্য আবার লবণের ঘাটতি দেখা দিতে পারে। এটাও খেয়াল রাখতে হবে। মানে আসলে কি সব কিছুই একটুকু চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে চলতে হয়। সেটাই। আমার অনেক প্রশ্ন ছিল, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আমরা এত বিস্তারিত আলোচনা করতে পারলাম না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।